গুড ইভিনিং। আজকে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এখানে তোমাদেরকে আজকে আমি যে মেন এক্সামিনেশন তার বাংলা পরীক্ষার তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। এর আগে ফিল্ম সম্বন্ধে আমি বলেছিলাম কিভাবে ফিল্মসের জন্য প্রিপারেশন নেবে, আর ফিল্মসের জন্য এই বইটিও আমি বার করেছি। এই বইটি হচ্ছে 669 পেজ। এখানে তোমার 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে সমস্ত ফিল্মসের কোশ্চেন অ্যান্সার এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এপ্রিল যত পরীক্ষা হয়েছে সব কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে। তাহলে এই বইটা আমি পরে একটু আলোচনা করবো। আজকে যে মূল বিষয়টা আছে সেই মূল বিষয়টা হচ্ছে আমার বাংলাতে তোমরা কিভাবে বাংলা পেপারটা কিভাবে প্রিপারেশন নেবে। তোমরা জানো যে যে মেন এক্সামিনেশন যখন তোমরা প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাবে, তারপরে হয়তো মাস তিনেকের মধ্যে মেন এক্সামিনেশনটা হয়, সময় খুব বেশি একটা পাওয়া যায় না। তাই আমি বলেছিলাম যে ফিল্মসের সাথে সাথে তোমাদেরকে মেন এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। তাই আমি আজ থেকে আমি এর আগে আমি কিছু ভিডিও আপলোড করেছি, কিন্তু বিশেষ কারণের জন্য আমি রেগুলার আসতে পারছি না। আজকে আমি বাংলা প্রিপারেশন তোমরা কিভাবে নেবে এবং এই বইটার সম্বন্ধে যে ফিল্মসের যে বইটি আছে সেই সম্বন্ধে তোমাদের আমি কিছু বলবো। এসো দেখি বাংলাতে কি আসে। প্রথমে দেখা যাক যে আমাদের বাংলা সিলেবাসটা কি আছে। বাংলা সিলেবাসে প্রথমেই যেটা আসে, দেখো এখানে বাংলা আমি একটা কোশ্চেন পেপার বার করছি। এই যে বাংলা কোশ্চেন পেপার। বাংলা প্রশ্নতে প্রথমে একটা তোমাদেরকে একটা প্রবন্ধ লিখতে দেয়। ফার্স্ট হচ্ছে একটা প্রবন্ধ লিখতে দেয়, একটা বাংলাতে একটা প্রবন্ধ লিখতে দেয়, ঠিক আছে। সে প্রবন্ধ প্রথমে দেখো কিন্তু চলিত ভাষা এবং সাধু ভাষা যে কোনো একটি ভাষাতে লিখতে হবে। আমি সবসময় বলবো সাধু ভাষা একবারে ভুল করে লিখবে না, সাধু ভাষাতে একবারে ভুল করে লিখবে না, কারণ কঠিন ব্যাপার, ঠিক আছে, চলতে চলে আসবে। তাই তোমরা চলতি ভাষাতে লিখবে। প্রথম হচ্ছে একটা প্রবন্ধ, সেখানে 4টা প্রবন্ধ দেওয়া থাকে, 3টে বা 4টা প্রবন্ধ দেওয়া থাকে। একটা প্রবন্ধের জন্য মার্কস অ্যালট করা আছে 35 মিনিটস। ওকে, আমি টোটাল কিন্তু আলোচনা করবো তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। শুধু তাই নয়, এই প্রিপারেশনের সাথে তোমাদেরকে আমি একটা 2017 সালের অ্যান্সার আমি লিখে নিয়েছি। সেটা কিভাবে কিভাবে স্ট্যান্ডার্ড কিভাবে অ্যান্সার লিখবে সেটা আমার এখানে দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি বার করি, দাঁড়াও, এটা বার করা হয়নি, বার করে নি। এখানে হচ্ছে তোমার বাংলা মেন এক্সামিনেশন, মেনের হচ্ছে এক মিনিট ধরতে ধরো, বাংলা গাইড, বাংলা গাইডে 2000 বেঙ্গলি গাইড, এইটি আমাকে নিতে হবে। ওপেন মাইক্রোসফট এজে ওপেন করতে হয়। এখানে তোমরা কিভাবে নেক্সট এক্সামের জন্য কি কি পড়াশোনা করবে তার একটা গাইডলাইন আমি দেবো। এই কোশ্চেন পেপার গুলো থেকে আমি শর্ট আউট করেছি, ঠিক আছে। এসো আমরা যেটা আলোচনা করছিলাম, তার প্রথমে যেটা আসে তোমাদের একটা এসে আসে, বাংলায় একটা প্রবন্ধ আসে, ঠিক আছে। দেখো সেটা কিন্তু দেখো 35 মার্ক, তার কিরকম স্ট্যান্ডার্ড হতে হবে না, একটা স্ট্যান্ডার্ড তোমাকে লিখতে হয়। অ্যাটলিস্ট 500 ওয়ার্ড লিখতে হবে, খুবই ভালো হয়। সময় যদিও তোমার সেই 3 আওয়ার্স দেওয়া হয়। প্র্যাকটিস করতে হবে বাড়িতে এসে লেখার জন্য বা বাংলা প্রবন্ধ লেখার জন্য। কিন্তু তুমি যদি ভাবো যে পরীক্ষা হলে গিয়ে বানিয়ে লিখবো, তাহলে কিন্তু তোমার ভালো এসে লেখা যাবে না। এবং তুমি মনে রাখবে, অনেকের ধারণা আছে যে বাংলা পেপারটা স্কোরিং নয়। আমি মনে করি যে এখানে বাংলা পেপার যেটা দেওয়া আছে সিলেবাসটা খুব ছোট সিলেবাস, এবং যথেষ্ট ভালো যদি প্র্যাকটিস করো, সময় ধরে যদি প্র্যাকটিস করো,
অন্ততপক্ষে সপ্তাহে দুটো যদি বাংলা প্রবন্ধ লেখা অভ্যাস করো, তাহলে কিন্তু বাংলা প্রবন্ধতে এই 35-এর মধ্যে কিন্তু 20-25 পাওয়া যাবে। ঠিক আছে? তো বাংলা প্রবন্ধ প্রথমে মনে রাখবে, একটা বাংলা প্রবন্ধ তোমাদের আসবে। সেকেন্ডটা হচ্ছে একটা বাংলা গদ্যাংশ আসবে। ঠিক আছে? সারাংশের মতো একটা তোমাকে একটা গদ্য লেখা থাকবে, তার থেকে তোমাকে একটা সারাংশ তৈরি করতে হবে। ওকে? দুটোর মধ্যে একটা করতে হবে, এনি ওয়ান। ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এরপরে আছে এইগুলো কিন্তু মাস্ট। প্রত্যেক বছর যদি তোমরা প্রশ্নপত্রটা খুলে বার করে দেখবে, এই জিনিসগুলোই আছে। প্রবন্ধ আছে, দুই বন্ধুর মধ্যে কাল্পনিক কথাবার্তা আছে, সারাংশ আছে, ঠিক আছে, বঙ্গানুবাদ আছে, বাংলা ব্যাকরণ আছে। বাংলা ব্যাকরণ আছে। এই হচ্ছে তোমার 5টা জিনিস থাকে। ঠিক আছে? বাংলা ব্যাকরণ আছে, দেখো বাংলা ব্যাকরণ, মাধ্যমিকের যে বাংলা ব্যাকরণ, সেই বইটা পড়াশোনা করবে, সবচেয়ে ভালো ভালো হয়। বামনদেব চক্রবর্তী যদি বাংলা ব্যাকরণ পাও, খুবই ভালো বই, বামনদেব চক্রবর্তী। ঠিক আছে? প্রত্যেকটা বছরে তুমি যদি খুলে দেখো প্রশ্নপত্রটা, বাংলাটা বাংলাটা দেখো, এখানে প্রবন্ধ আসবে, দুই বন্ধুর মধ্যে কথোপকথন আসবে, বাংলা ব্যাকরণ আসবে, সারাংশ আসবে, আর ইংলিশ টু বেঙ্গলি আসবে। ঠিক আছে? এইটাই হচ্ছে তোমাদের কোন বছর কি এসেছে সেটাকে নোট করবে। আমি এখানে নোট করে দিয়েছি কোন বছর কি এসছে, এবং সেইগুলো থেকে একটা সাজেশন কোন ধরনের জিনিসটা তুমি প্রিপারেশন নেবে। আমি যদি এখানে গাইডটার দিকে তাকাই, দেখতে পাবে যে প্রশ্নগুলোর মধ্যে তুমি দেখো যে কিভাবে আমি গাইডেন্সটা তোমাদেরকে দিচ্ছি। বাংলা যে প্রবন্ধ দিচ্ছে সেখানে প্রথম হচ্ছে যে একটা সমাজ ভিত্তিক একটা বিষয়, একটা একটা বিশ্বায়ন সমাজ, শিক্ষার প্রসার, জাতীয় সংহতি, নারী শিক্ষা, সামাজিক পরিবর্তন, এইগুলো সম্বন্ধে একটা দেবে। সাহিত্যিক বিষয় থাকবে একটা, কবিগুরুর প্রভাব, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ নজরুল সংক্রান্ত এই সাহিত্য বিষয় একটা দেবে। আর একটা সমকালীন দেখো, এই করোনা সম্বন্ধে, করোনা এবং তার প্রভাব আমাদের কি জীবনে এনেছিল, যখন করোনা হয়েছিল 2021 সালে, তারপরে যে 22 সালে পরীক্ষাটা হয়েছিল, সে 22-এ করোনা সম্বন্ধে দিয়েছিল, পরিবেশ, নৈতিক আদর্শ সংক্রান্ত এই বিষয়গুলোর উপরে তোমরা লিখে নিতে পারো। এই পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দেবো। নৈতিক আদর্শ বিষয়, জীবন সংগ্রাম, মানবিকতা, কর্তব্যবোধ, এইগুলো সম্বন্ধে তোমার ভালো ধারণা থাকতে হবে। মানে এইগুলো বিষয় একটা জীবন সংগ্রামের একটা প্রবন্ধ দিতে পারে, একটা মানবিকতার সম্বন্ধে, একটা কর্তব্যবোধ সংক্রান্ত, মানে এই বিষয়টা হচ্ছে এটা। এবারে এটা তোমাকে একটা যে কোনো জিনিস তোমাকে দিতে পারে, এটা সম্বন্ধে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, মানব কল্যাণে হয়তো তোমার ইন্টারনেটের ভূমিকা, বা তোমাকে হয়তো দিল যে বর্তমান সমাজে পিতা মাতার প্রতি তাদের সন্তানদের কর্তব্যবোধ, সেটা তোমাকে দুই ভাবে লিখতে হবে। এসে প্রিপারেশন তুমি সব চাইতে থেকে এসে প্রিপারেশন কিভাবে করবে, কোনগুলো করবে, ঠিক আছে, কিভাবে লিখবে, পুরোটা কিভাবে তুমি এসে লিখবে সেই সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া আছে আমার এখানে। হ্যাঁ, তারপরে সারাংশ কিভাবে লিখবে, কি কি এসে তোমরা করবে, সাবজেক্টের প্রফেশনে এসে, মানে প্রবন্ধ, বাংলা ভাষার গুরুত্ব, প্রশাসনের সততা, ডিজিটাল ভারত, পরিবেশ সংরক্ষণ, গ্রামোন্নয়ন, নারী নারীর ক্ষমতায়ন, সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীর দায়িত্ব কর্তব্য, দুর্নীতি ও সমাজ, এই সম্বন্ধে জ্বলন্ত। এই বছর দেখো বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে তোমরা দেখেছো, লাস্ট পরীক্ষা এক্সাম হয়েছে কিন্তু 2022 সালে। তোমরা 22 সালের পরে লক্ষ্য করেছো সারা বিশ্বে একটা যুদ্ধ, বিশ্বের শান্তি কতটা প্রয়োজন, এই প্রবন্ধটা তোমাদের কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধ ও বিশ্ব শান্তি তোমরা লিখে রাখো। যুদ্ধ ও বিশ্ব শান্তি এই ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ ও বিশ্ব শান্তি, যুদ্ধ ও বিশ্ব শান্তি, এই প্রবন্ধটি তোমরা
যুদ্ধ বিশ্ব শান্তি এই প্রবন্ধটা তোমরা করবে এই বছরের জন্য, ঠিক আছে? তাহলে এইগুলো তো তোমরা করবে, কিন্তু এই বিশেষ একটা দিক যুদ্ধ বিশ্ব শান্তি এই কবিতাটা বলছে প্রবন্ধটা করবে, ঠিক আছে? আর কি করবে? দুর্নীতির সমাজ, এটা তোমরা করবে। আর কি করবে? পরিবেশ সংরক্ষণ করবে। মানে আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো বিষয়, সেই বিষয়গুলো তোমরা লিখে রাখো, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের আসবে। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম ওখানে ফিরে যাই। তাহলে একটা প্রবন্ধ আসছে, কি কি বিষয়ে প্রবন্ধ করবে এই পিডিএফ আমার দেওয়া আছে। সেই পিডিএফটা আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যারা জয়েন করেছে তারা পেয়ে যাবে। সেখানে কি কি বিষয় তোমরা এই বছরের জন্য প্রিপারেশন নেবে। সারাংশ কিভাবে লিখতে হয় সেটাও আমি শেখাবো। সারাংশ আমার বাংলা ভাষাতে, বাংলা ভাষার যে একটা আমি ইয়ে করছি টোটাল ফিল্মস এর জন্য, বা তোমার কম্পালসারি পেপার যেগুলো আছে সব পেপার গুলো আমার সম্ভব হবে না। বাংলাটা বার করবো আর অডিটিংটা বার করবো, ঠিক আছে? বাংলা আর অডিটিং এই দুটো থাকবে। গদ্যাংশ কিভাবে লিখতে হয়, এই যে একটা শিরোনাম তোমাকে দিতে হবে, একটা নেম দিতে হবে, ইংলিশে প্রেসিস রাইটিং, ঠিক আছে? তাহলে এই গদ্যাংশ তুমি প্রথমে গদ্যাংশটাকে খুব ভালো করে পড়বে, খুব মন দিয়ে। হ্যাঁ, ফার্স্ট টাইমে একবার পড়লে সেকেন্ড টাইমে পড়ার সময় কিছু ইম্পর্টেন্ট লাইনে দাগ দেবে পড়ার সময়, ঠিক আছে? তারপরে তুমি থার্ড যখন পড়বে তখন শর্ট সেন্টেন্স লিখবে, আর এইটার মূল ভাবটাকে তুলে আনবে। এখানে কি বলা আছে তোমাকে এক্সাম্পল গুলো সমস্ত তুলে দিতে হবে, ঠিক আছে? আর নিজের ভাষাতে তোমাকে লিখতে হবে। এটা আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে একটা ইয়ে রাইটিং লিখতে হয়। দেখো এখানে 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 আমি একটা, এই যে এখানে সারাংশটা 2017 সালের প্রশ্নতে সারাংশটা দেখো কত ছোট হয়েছে, খুব হাই স্কোরিং, 25 নম্বর থাকে সারাংশতে, ঠিক আছে? দুটো দেয়, তার মধ্যে তোমাদেরকে একটা করতে হবে। এরপর চলে এসো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ দেখো, এটা লাস্টে দিয়েছে, অনেক সময় মাঝখানেও দেয়, 6 নম্বরে দিয়েছে এটা। বাংলা ব্যাকরণে তোমার থাকবে 5, 5, 10 নম্বরে থাকবে। এই বাংলা ব্যাকরণটা তোমরা বামনদেব চক্রবর্তীর একটা বই কিনবে, বা তোমাদের যদি মাধ্যমিকে ভালো ব্যাকরণ বই থাকে খুবই ভালো। বামনদেব চক্রবর্তীর একটা তোমরা বই কিনবে। আর বামনদেব চক্রবর্তী থেকে বিশেষত পিএসসি কে আমি লক্ষ্য দেখেছি, বামনদেব চক্রবর্তী থেকে কমন পাওয়া যায়। এই বামনদেব চক্রবর্তীর এই যে তোমার বিশেষার্থ শব্দগুলির প্রয়োগ, উত্তম মধ্যম, এই তোমাদের খুব ডুমুরের ফুল। উত্তম মধ্যম মানে কি? হ্যাঁ, উত্তম মধ্যম মানে হচ্ছে প্রহার করা, মানে মারধর করা। ডুমুরের ফুল মানে কি? যে জিনিসটা কদাচিৎ দেখা যায় না বললেই চলে। তাসের ঘর, যেটা খুবই দুর্বল, তাই না? হ্যাঁ, গোল্লায় যাওয়া, গোল্লায় গেছে মানে কি? গোল্লায় যাওয়া মানে অবনতি ঘটা। চাঁদের হাট মানে পণ্ডিত সমাগম। তাহলে এইগুলো তোমাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? আর এই বাচ্য পরিবর্তন করে, বাক্যগুলি পরিবর্তন করলে এর বাচ্য পরিবর্তন বলে। এই বাচ্য পরিবর্তন বামনদেব চক্রবর্তীর বইয়ে বাচ্য পরিবর্তন প্রচুর আছে। বাচ্য পরিবর্তন মানে তোমার প্রশ্ন তো বলতে এটা রেবা মন দিয়ে পড়াশোনা করছে, দেখো একটা হ্যাঁ বাচক আছে, করছে। প্রশ্ন বলতে কোথে রেবা কি মন দিয়ে পড়াশোনা করছে না? রেবা কি মন দিয়ে পড়াশোনা করছে না? এটা তুই জিজ্ঞাসা যদি না করে দাও তখন হ্যাঁ রেবা মন দিয়ে পড়াশোনা করছে। ধরো আমি যাচ্ছি, আমি কলকাতা যাচ্ছি,
আমি কি কলকাতায় যাচ্ছি না? এই যে বাচ্য পরিবর্তনগুলো তোমাদেরকে বামনদীপ চক্রবর্তী থেকে তোমরা করবে। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা কি আছে, দুই বন্ধুর কাল্পনিক বিতর্ক সংলাপ লিখতে হয়, দুটো বন্ধুর যে কোনো একটি থেকে লিখতে হয়। তাহলে এসো আমরা 2017 সালের প্রশ্নটা খুলে দেখি। 2017 থেকে প্রশ্ন দেওয়া আছে। গার্হস্থ, এখানে দেখো একটি প্রবন্ধ বলেছে, একটা প্রবন্ধ লিখবে। প্রবন্ধটা কিভাবে লিখবে? গার্হস্থ হিংসা ও নারীর সুরক্ষা। এটা যদি তোমাকে তোমার যদি বিষয়টা জানা না থাকে বা প্র্যাকটিস যদি না থাকে, তুমি এমনও হতে পারে তোমার পক্ষে কিন্তু তুমি 20টা 25টা তৈরি করে গেলে তুমি কমন নাও পেতে পারো, কিন্তু তুমি যে একটা প্রিপারেশন নিয়ে গেছো, তোমার মনের মধ্যে যে জ্ঞানটা যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু তুমি সুন্দর সেন্টেন্স, সুন্দর জিনিস লিখতে পারবে। তার জন্য বলা হচ্ছে যে রেগুলার যদি তোমরা পড়াশোনা করো, লেখালেখি প্র্যাকটিস করো, নিজে বানিয়ে সুন্দর লেখা যাবে। এসব গার্হস্থ হিংসা ও নারী শিক্ষা, আমি এইটাই লিখেছি, সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। কোথায় গেল ওটা? মাঝে মাঝে হ্যাং করে। একটু ধৈর্য ধরে, হ্যাং হ্যাং করে গেছে। দেখো, গার্হস্থ্য হিংসা ও নারীর সুরক্ষা। তাহলে দেখো, মন দিয়ে দেখো কি লেখা লেখা হয়েছে। গার্হস্থ্য হিংসা বর্তমান সমাজের গভীর এবং উদ্বেগজনক সমস্যা। গার্হস্থ্য সমস্যা বলতে কি বোঝায় বলতো? গার্হস্থ্য হিংসা, গার্হস্থ্য হিংসা বলতে একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বলো, হ্যাঁ, পিতা মাতার মধ্যে বলো, ভাই বোনের মধ্যে বলো, মানে ভাই বোনের মধ্যে তো স্বাভাবিক ঘটনা। যেটা অস্বাভাবিক ঘটনা হচ্ছে কিন্তু দাদাদের মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, বা মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, এই যে একটা উদ্বেগ, অত্যাচার করা হয়। আমাদের সমাজ ব্যবস্থা যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ঠিক আছে? তো এখানে এই সমস্যাটা যদিও এখনো অনেকটাই কমেছে, তা সত্ত্বেও বলি এই সমস্যা কিন্তু এখন আমাদের পারিবারিক সমস্যা একটা আছে, এখন এই সমস্যায় কিন্তু আমরা জর্জরিত। তো গার্হস্থ্য হিংসা বর্তমান সমাজের গভীর ও উদ্বেগজনক সমস্যা। সভ্যতার অগ্রগতি, সভ্যতার অগ্রগতি, সভ্যতার অগ্রগতি, শিক্ষার বিস্তার এবং সত্ত্বেও বহু নারী এখনো পরিবারের অভ্যন্তরে নানাবিধ নির্যাতনের শিকার হয়। অন্ত, তাই না? এখন শিক্ষার ব্যবস্থা ঘটেছে, সামাজিক আমাদের উন্নয়ন ঘটেছে, নারী পুরুষদের মানসিক বা শিক্ষাগত যোগ্যতা অনেক বেড়েছে। তা সত্ত্বেও কিন্তু দেখবি অনেক পরিবারে কিন্তু নারী পুরুষের মধ্যে যারা আছে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। গার্হস্থ্য হিংসা বলতে সাধারণত পরিবারের মধ্যে স্বামী, শ্বশুর বাড়ির সদস্য বা নিকট আত্মীয়দের দ্বারা নারীর উপর শারীরিক, মানসিক ও আর্থিক অথবা মৌখিক নির্যাতন বোঝায়। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে, সামাজিক ভাবে বাড়ির ভেতরে তাকে নির্যাতন করে। এই সমস্যা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক এবং মানবাধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি একটা একটা তোমাকে এইভাবে তোমাকে একটা উপস্থাপনা এখানে দিতে হবে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন দিতে হবে। গার্হস্থ্য হিংসার বিভিন্ন রূপ রয়েছে, তাই না? শারীরিক নির্যাতনের মধ্যে মারধর, আঘাত করা, খাদ্য থেকে বঞ্চিত করা প্রভৃতি অন্তর্ভুক্ত। শারীরিক নির্যাতন করে, গায়ে হাত তোলে, তাই না, আঘাত করে, অনেক সময় কেউ খেতে দেয় না। অনেক বাড়িতে আছে, দেখা যায় যে সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে, পারিবারিক তোমার খাওয়া দাওয়া খেতে দেয় না, অত্যাচার করে। অনেক বাড়িতে দেখবে, শুনতে পাবে, দেখবে কিনা আমি বলতে পারবো না,
বাড়িতে হয়তো কোনো বিধবা বোন আছে বা বিধবা পিসিমা আছে, মাসিমা আছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, নিজের মা বাবার মধ্যেও অত্যাচারিত করা হয়। মানসিক নির্যাতনের ক্ষেত্রে অপমান, ভয় দেখানো, সামাজিক ভাবে হেয় করা, স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া ইত্যাদি দেখা যায়। আর্থিক নির্যাতনের মাধ্যমে নারী উপার্জনের উপর নিয়ন্ত্রণ করা করা বা প্রয়োজনীয় অর্থ না দেওয়ায় হিংসা একটি রূপ। অনেক ক্ষেত্রে যৌতুকের দাবিতে কেন্দ্র করে নারীরা নির্যাতিত হন। এই জন্য দেখবে এই যে নারীদের উপর নির্যাতন, এটা আমরা কিন্তু নারী নির্যাতনটাই বলছি, পুরুষদের নির্যাতনটা আমরা বলছি না। নারীদের উপর নির্যাতন আজকাল নয়, বহু প্রাচীন যুগ থেকে এই নারীদের উপর অত্যাচার হয়ে আসছে। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা অনেকে শিক্ষিত হয়েছে, এই জন্য কি হচ্ছে দেখবে আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু শিক্ষার হার বাড়ার জন্য তারা উত্তেজিত হয় না আমি বলবো না, এই উত্তেজিত হওয়ার ফলে কিন্তু আমাদের ডিভোর্সের সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে, তাই না? একটা সময়ে বাঙালিদের মধ্যে বা আমাদের হিন্দু বাঙালিদের মধ্যে ডিভোর্স ছিল না, খুব কম ছিল, কতিপয় ছিল, কিন্তু শিক্ষার বেড়েছে, এই অত্যাচারের ফলে কিন্তু মানসিক ভাবে অত্যাচার করা, তারপর ডিভোর্সের হারটা বেড়েছে। একটা সামাজিক সমস্যা কিন্তু একটা ডিভোর্স, হ্যাঁ, বিবাহ বিচ্ছিন্ন কিন্তু যে কারণে হয় সেটা কিন্তু আমাদের একটা সামাজিক সমস্যা। গার্হস্থ্য হিংসা প্রধান কারণ কি? আমাদের সমাজ ব্যবস্থাতে কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমরা যতই নারীদেরকে স্বাধীনতা শিক্ষিত করি না কেন, আমাদের সমাজ ব্যবস্থা এখনো কিন্তু পুরুষদের দ্বারা পরিচালিত, তাই না? এবং রয়েছে অনেক কুসংস্কার এবং এই মানসিকতার পার্থক্য, অশিক্ষা রয়েছে এবং আর্থিক নির্ভরশীলতা রয়েছে। অনেক পরিবারে দেখে, বেশিরভাগ পরিবার 90% পরিবারে কিন্তু কোনো নারীরা কাজ বাজ করে না, তাদেরকে সম্পূর্ণভাবে পুরুষের উপর নির্ভরশীল থাকতে হয় এবং এই নির্ভরশীল থাকতে হয় বলেই কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হয় এবং তারা কোথাও পালাবার পথ নেই, তাদের সহ্য করে থাকতে হয়। অনেক নারী নির্যাতনের শিকার হয়ে সামাজিক সম্মান, সন্তানের ভবিষ্যৎ বা পারিবারিক চাপে প্রতিবাদ করতে পারে না, কাউকে বলতেও পারে না যে তার স্বামী তাকে অত্যাচার করে, তার শাশুড়ি তাকে অত্যাচার করে, কোথাও বলতেও পারে না। সেই কলঙ্কটা কাকে দেবে? তার বাড়িকেই তো দেবে, তার ছেলের ক্ষতি হবে, তার সন্তানের ক্ষতি হবে, এই কোথাও কিন্তু তারা চেপে রাখে, ফলে সমস্যা দীর্ঘায়িত হয় এবং আরো ভয়াবহ আকার ধারণ করে। একটা সমস্যাটা লিখবে তাহলে এরকম করে। এরপরে দেখো, নারী সুরক্ষার জন্য আইনগত ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের প্রোটেকশন অফ উইমেন রাইট, এটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট রয়েছে 2005-এ, এটা কিন্তু আইন রয়েছে। আইন করলে কি সমস্ত সমাধান হয়? আমাদের ডাউরি নেওয়া কিন্তু গড়পণ যেটা আছে সেটা কিন্তু অন্যায় এবং অবিচার এবং এটা নেওয়া যায় না, এই জন্য কিন্তু আইন রয়েছে। কিন্তু এখন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু পণ প্রথা রয়েছে, তাই না? সেরকম প্রোটেকশন রয়েছে, কিন্তু যদি আমরা এই প্রোটেকশনের আইন দেখো, সমস্ত সমস্ত আইন রয়েছে, চুরি ডাকাতি করা অন্যায়, হত্যা করা অন্যায়, সমস্ত আইন রয়েছে, তার সত্যি হচ্ছে না, হচ্ছে, হ্যাঁ, মূর্খের ফলে হচ্ছে। এগুলো হচ্ছে মূর্খামি। এইগুলো কিন্তু যারা শিক্ষিত হয়েও যারা অত্যাচার করে তার ইলিগালিটি বলে আমি মনে করি, তাই না? তাহলে নারীদের গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আইন। আরেকটা কথা বলি, যে সকল পরিবারে এরকম ঝগড়া ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বা নারীর উপর অত্যাচার হয়, সেই পরিবারগুলো পিছিয়ে পড়ে, তারা এগোতে পারে না। যে পরিবারগুলো এটা ডিসঅ্যাডভান্টেজ চালিয়ে, যে সংসারের মধ্যে যদি নারীদের উপর অত্যাচার, যে পরিবারে নারীদের সম্মান থাকে না, যে পরিবারে নারীদেরকে অত্যাচার করা হয়, সেই পরিবার জানবে, সেই পরিবার মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না, তার পিছিয়ে থাকবে। শুধু তাদের সন্তান সন্ততিরা তাদের উন্নতি হবে না, তাদের শুধু উন্নতি হলেও দেবে তারা খিটখেটে মেজাজের হয়, তারাও সভ্যতা ভদ্রতা জানে না। পরবর্তীকালে সেই সন্তানরা যখন সংসার করে তারাও কিন্তু অত্যাচারিত হয়, তাদের জিনের মধ্যে অত্যাচার জিনিসটা থাকে। ঠিক আছে? এছাড়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। কিন্তু শুধুমাত্র এসব আইন প্রণয়ন করলে তো সমস্যার সমাধান হবে না, প্রয়োজন সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে, বৃদ্ধি করতে হবে। অনেক চেষ্টা করা হয় বিভিন্ন রকম, দেখো, তাই না? সামাজিক একটা মানুষকে তুমি কত শিক্ষা দেবে?
শিক্ষিত লোকরাই অন্যায় কাজ করছে। আমার তো মনে হয় অশিক্ষিত লোকের চাইতে শিক্ষিত লোকরাই বেশি অত্যাচার করে। প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মাধ্যমে নারীকে আত্মনির্ভরশীলতা শিক্ষা, নারীকেও শিক্ষা দিতে হবে। পরিবারের ছেলে ও মেয়েদের সমান মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। অনেক বাড়িতে দেখা যায় ছেলে এবং মেয়েকে দুই নজরে দেখা হয়, ছেলেকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া, মেয়েকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় না, এটা অন্যায়। এবং তারা কিন্তু পিছিয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে এই যে জিনিসটা করে রাখে, এরপরে কিন্তু পিছিয়ে পড়া পরিবার। নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। বর্তমানে নারী হেল্পলাইন, সুরক্ষা কেন্দ্র, আইনি সহায়তা পরিষেবা ইত্যাদি নারীদের সহায়তা রয়েছে, করছে। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম এই বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী সমাজের অর্ধেক অংশ, মনে রাখবে আমাদের ভারতবর্ষে যদিও নারীর সংখ্যাটা কম, তোমরা জানো যে ভারতবর্ষের নারী পুরুষের সংখ্যাটা রেশিওটা কিন্তু প্রতি 1000-এ তোমার 700, ওই 700 বলছে 900 প্লাস 900, ওই 17 মতো এমনি মতো হবে রেশিওটা রয়েছে, দেখে নেবে একবার। এটা কিন্তু তার মানে কি আমাদের 50-50% না, তার মানে 51% পুরুষ রয়েছে আর 49% নারী রয়েছে। এই হিসাবে যদি আমরা দেখি, তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে প্রকৃত সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এবং শুধু তাই নয়, একটা তো প্রাকৃতিক ভারসাম্য একটা নষ্ট হয়ে যায়। একটা পরিবারের মধ্যে যদি নারীর সম্মান না থাকে, একটা পরিবারে যদি নারীদেরকে অন্যায় অত্যাচার করা হয়, তাহলে কিন্তু মনে রাখবে সে পরিবার যখন পিছিয়ে পড়ে, সমাজও পিছিয়ে পড়ে, একটা দেশও পিছিয়ে পড়ে। নারীদের সম্মান কিন্তু আমাদের আগে রক্ষা করতে হবে। হ্যাঁ, ছেলেটিকে বড় বড় মাংসের এটা দেবো, মেয়েটাকে দেবো না, এটা যারা করে তারা জানবে তারা মূর্খের রাজ্যে বসবাস করে। এরপরে এসো, দুই বন্ধুর মধ্যে যে কাল্পনিক সংলাপ আছে, দুটি প্রশ্ন আছে এখানে, একটা হচ্ছে একটা গান নিয়ে বলা আছে। বাংলাতে একটা বলছে বাংলা গান সেকাল ও একাল। দেখো, আমরা মনে রাখো যে বাংলা গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মান্না দের গান, তাই না, এই যে গানগুলো আছে তাদের সুর এখনো দেখো 50 বছর আগেকার গাওয়া গান এখনো মনের মধ্যে দাগ কাটে। আর বর্তমানে যে গানগুলো বেরোচ্ছে মনে হচ্ছে ইউজ এন্ড থ্রো। হ্যাঁ, এক একটা জিনিস দেবে, সোনার জিনিস আছে, সোনা, গোল্ড। হ্যাঁ, গোল্ড আমরা কি করি, হ্যাঁ, এর মূল্য বাড়ে। এটা আমরা তোমরা কমার্সের সাথে দেখবে ক্যাপিটালাইজ, তার মানে এর মূল্য বাড়ে। তাই তো ক্যাপিটালাইজড হয়, মূল্য বাড়ে। ধরো আজ থেকে যদি 50 বছর আগে তোমার যদি 5 ভরি সোনা থেকে থাকে, তখন দাম ছিল হয়তো 5000 টাকা। এখন বর্তমানে তার দাম হচ্ছে 5 ভরি সোনার দাম হচ্ছে প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা। কেন বললাম? সেকালের গানের জন্য বললাম। সেকাল হচ্ছে গোল্ড, আর একালে আমি কিছু দু একটা গান বাদ দিলে এগুলো হচ্ছে টিন, টিনও বলবো না, প্লাস্টিক, ইউজ এন্ড থ্রো। কিরে, আজকাল তোকে প্রায় বাংলা গান শুনতে দেখি। হ্যাঁ, বাংলা গান শুনতে খুব ভালো লাগে, বিশেষ করে পুরনো বাংলা গান। রাহুল বলছে সেকালের বাংলা গানের মধ্যে কি এমন বিশেষত্ব ছিল? সেকালের গানের কথা, সুর, আবেগের মধ্যে অসাধারণ মেলবন্ধন আছে। সেকালে গানের কথা, সুর, আবেগের মধ্যে অসাধারণ মেলবন্ধন আছে। এখন দেখবে যে গানের কোথাও যেমন আর সুরও সেই রকম। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদের গান আজও মানুষের মন ছুঁয়ে যায়। শুধু শুধু তাই নয়, আধুনিক গান, হেমন্ত মুখোপাধ্যায় আধুনিক গান, মান্না দে আধুনিক গান, তাই না, তাদের গান এখনো 40-50 বছর আগেকার গাওয়া গান এখনো মন ছুঁয়ে যায়। ঠিক বলেছিস, এখনকার গানে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি। হ্যাঁ, এখনকার গানে আধুনিক বাদ্যযন্ত্র, দ্রুত লয় এবং নতুন বিষয়বস্তু দেখা যায়।
রাহুল, কিন্তু অনেক সময় কথার গভীরতা হ্যাঁ কম মনে হয়। এই যে কথাটা লেখা আছে কথার গভীরতা, অর্থাৎ মিনিংলেস। সব গান এরকম নয়। এখনো অনেক ভালো বাংলা, তোমাকে সাপোর্ট করতে হবে, কিছুটা ভালো বাংলা গানও তো আছে। অর্থাৎ সেকাল ও একাল দুই যুগেরই গানের নিজস্ব বৈচিত্র্য সমৃদ্ধ আছে। এমনকি একদম ঠিক, ভালো গান কখনো পুরনো হয় না। এই কথাটা শেষ করা হয়েছে, ভালো গান কখনো পুরনো হয় না। তাই তোমাকে এরকম যখন টপিক দেবে, তোমাকে নিজের মন থেকে দুজনকে কথোপকথনের মাধ্যমে তোমাকে সুন্দর করে একটা মেলবন্ধন ঘটিয়ে তোমাকে শেষ করতে হবে। নাটকে কিছুটা কথোপকথন যেমন হয় যাত্রা নাটকের মতো, সেরকম কথোপকথন মোটামুটি তোমাকে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। পথ শিশুদের সার্বিক উন্নয়নের পরিকল্পনা। আমাদের শহরে পথ শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। পথ শিশু মানে জানো, ফুটপাতে যারা যে সকল শিশুগুলো থাকে, কত দরিদ্র, যাদের মা বাবারা বিক্রি করে তাদেরকে খাওয়ায়, তারা ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, এটা খুবই উদ্বেগের বিষয়। ওদের উন্নয়নের জন্য কি করা উচিত বলে তুই মনে করিস? প্রথমত, ওদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে হবে। বিনামূল্যে শিক্ষা তো আছেই। এই বিনামূল্যে শিক্ষিত করলেই হবে না, শুধু শিক্ষা দিলে কি হবে? এই যে তাদের যে হত দরিদ্র, তারা যে তাদেরকে তাদেরকে দেখে দেখভাল করার মতো, তাদেরকে মোটিভেশন করার মতো কোনো লোক নেই। তাদেরকে স্কুলে দেওয়া, তাদেরকে তাদের খাদ্যের জন্য যে খাদ্যের ব্যবস্থা করা, না না স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। কিছু প্রকল্প আছে, আরো বড় করে তোমরা লিখবে, কিন্তু আরো কার্যকর ভাবে বাস্তবায়ন করা দরকার। সরকারের প্রচুর প্রকল্প আছে, তাই না? দরিদ্র ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো, দেখো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুলগুলো আছে সেখানে একটা পয়সা খরচা করতে হয় না। খুব সামান্য পরিমাণ, নেই বললেই খরচা নেই বললেই চলে, স্কুলে বইপত্র ফ্রি দেয়, তাই না? সমাজ তাদের কি দরকার? তাদের আশ্রয় দরকার, খাদ্য দরকার। সমাজে মানুষকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে অবশ্যই, তাহলেই পথশিশুরা সমাজের মূল স্রোতে ফিরতে পারবে। হ্যাঁ, এই বিষয়ে একটা কথা বলি যে আমরা অনেক সময় দেখতে পাই যে পাশের বাড়িতে দারিদ্র ছেলে মেয়েরা আছে, তারা পড়াশোনা করতে পারছে না। তোমরা যারা মানে আছো, প্রয়োজনে তোমাদেরকেও হেল্প করা উচিত বলে আমি মনে করি। যদি প্রয়োজন মনে করো তাহলে তোমার ফ্রিতে টিউশন পড়ানো উচিত। এরপরে পদ পরিবর্তন মনে রাখবে, বাংলা ব্যাকরণ থাকে 10টি নম্বর থাকে, দুটি প্রশ্ন থাকে 5x2। হ্যাঁ, একে 10-এ তোমাদেরকে পেতে হবে। মৈনাক, মৈনাকি, মৈনাক হচ্ছে শিব, মৈনাকি হচ্ছে পার্বতী। মৈনাক সংক্রান্ত এটাও তুমি লিখতে পারো। শুভ্রতা, শুভ্র, এটা হচ্ছে পদ পরিবর্তন। হ্যাঁ, তিস্সা, তিস্স, সাহস, সাহসী, দুঃখ, দুঃখিত। এরপর হচ্ছে বাগধারাগুলি সার্থক বাক্য রচনা। বাগধারা, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম। অরুণের রোদন মানে কি? অরণ্যের কি আছে বল? আমরা বলি না অনেক কিছু কাজ হবে না, যেটা যেটা কেউ কান দিয়েও শুনছে না, অরণ্যে রোদন করে। একটা বনে গিয়ে কান্নাকাটি করা, তা কে শুনবে? তার অভিযোগের কথা কেউ শুনলো না, তাই সেটি একটি অরণ্যে রোদন। হ্যাঁ, ওর কাছে চানা চাষ না, অরণ্যে রোদন করা যাবে। ওই রামবাবুর কাছে চানা চেয়ে লাভ নেই, অরণ্যে রোদন করা হবে, মানে কাজ দেবে না, চানা তোকে দেবে না। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটা, তাই না? হঠাৎ চাকরি চলে যাওয়ার খবরটি তার জীবনে বিনা মেঘে বজ্রপাত, তাই না? বিড়াল তপস্বী মানে ভণ্ড। হ্যাঁ, বিড়াল তপস্বী আমাদের পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষে ভণ্ড তপস্বীর কোনো অভাব নেই, তাই না? অনেক দেবে ভণ্ডামি করে প্রচুর টাকা রোজগার করছে। বাইরে খুব হ্যাঁ ভদ্র সেজে থাকলো, সে আসলে বিড়াল তপস্বী মানে ভণ্ড লোক। হ্যাঁ, বিড়াল তপস্বী মানে ভণ্ড লোক। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, একটি কাজে অতিরিক্ত লোক নির্দেশ দিলে অধিক সন্ন্যাসী গাজন, মানে সবাই ডাইরেকশন দিচ্ছে। ধরো তোমার একটা কিছু একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ তোমার একটা প্রবলেম হয়েছে, তোমাকে 5জন এসে 5টা ডায়লগ মেরে যাচ্ছে, তাই না? 5জন এসে 5 ধরনের কথা বলে যাচ্ছে, তাহলে তুমি কার কথা শুনবো? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাকেই বলে। মেঘনা চাইতে জল,
মানে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটা, তাই না? পরীক্ষার আগে বই পেয়ে যাওয়ায় তা আমার কাছে মেঘনা চাইতে জল, পরীক্ষার আগে বই পেয়ে যাওয়ায় আমার কাছে মেঘনা চাইতেই জল। এটা চেয়ে আরো ভালো মানে হয় যে আমার অর্থের অভাব ছিল, হঠাৎ আমি 50,000 টাকা একটা লটারি পেলাম, তাহলে মেঘনা চাইতে জল, এটা বলতে পারো। নিজে প্রদত্ত গদ্যাংশে সারাংশ লেখো, যাকে সারাংশ গদ্যাংশটা পড়বে, এখানে লেখা আছে, এটা পিডিএফটা দিয়ে দেবো। সারাংশ লেখার জন্য যেটা দরকার হয়, যেটা প্রিসিস রাইটিং, যেটা ইংলিশ তোমরা শিখেছো, সেটা হচ্ছে মূল বক্তব্যটা এখানে নিজের ভাষায় তুলে ধরতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে কি, তোমাকে কোন রকম কোন সেন্টেন্স ওই থেকে তুললে চলবে না, তুমি জিনিসটা পড়বে, অলংকারিক জিনিসগুলো বাদ দিয়ে দেবে মন থেকে, সেখান থেকে তোমাকে মূল বক্তব্যটা এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে বাংলা অনুবাদ, হ্যাঁ, বাংলা ইংরাজি তোমার দেওয়া আছে, সেখানে বাংলা অনুবাদ দেওয়া আছে। বাংলা অনুবাদ কি দেওয়া আছে 17 সালেরটা দেখো, বাংলাতে কি দেওয়া আছে, ইংলিশে কি দেওয়া আছে পড়ে দেখো, কত ইংলিশটা পড়ি। দেখো, বাংলা অনুবাদ করো, অর্থাৎ তোমাকে এটাকে একটা কথা, বাংলা অনুবাদ করার নিয়মটা কি, ইংলিশ তার নিজস্ব গতিবেগে যাবে, ইংলিশ তার নিজস্ব একটা ধারা আছে, বাংলার ধারা আলাদা। আমরা বাংলাটা বাংলার মতো লিখবো, ইংরেজির বসে বাংলা লিখবো না, সেটা যদি ইংরেজির বসে বাংলা লিখি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এটা পড়ি, তারপর আমি ইংলিশে যাব। On a Sunday, 2 weeks after the death of his father, Pavel Brasov came home dead drunk. He staggered into the house and sprawled into the seat at the head of the table, striking the board with his fist as his father had done, and shouting to his mother, "Super!" His mother sat down next to her son, put her arms about him. দেখো কি বলছে, put her, তুমি যদি বাংলা তাহলে লিখতে যাও তাহলে কিন্তু দেখো ভুল হয়, ইংলিশের তাহলে কিন্তু লিখতে ভুল হয়ে যাবে। His mother sat down next to her, হ্যাঁ, next to her son, পুত্রের পাশে বা ছেলের পাশে মা বসলো, put her arms about him, তার কাঁধে হাত রেখে বলছে, pull his head down to her breast, but he held her up, হাত দিলে কিন্তু সরিয়ে নিল। Come, mothers, be quick, foolish boy, said his mother, sadly and affectionately, as he removed his hand. যখনই তার সন্তান তার কান থেকে হাত, মা যখন কাঁধে আদর, মদ খেয়ে ঢুকে, একটা সিচুয়েশন, প্রথমে একটা কথা মনে রাখবে, যখন তোমরা বাংলাতে অনুবাদ করবে, পড়ে অনুবাদ করতে যাবে না, এটাকে কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 2-3 বার ভালো করে পড়তে হবে, তোমাকে আইডিয়াটা নিতে হবে, যে তারপর তোমাকে আইডিয়াটা নেওয়ার পরে তুমি কিভাবে এই জিনিসটা তোমাকে প্রেজেন্টেশন করবে সেটাকে জানতে হবে, বোঝা গেল? আমি যদি লিখি অন এ সানডে 2 weeks after the death of his father, হ্যাঁ, বাবার মৃত্যু 2 সপ্তাহ পরেই, হ্যাঁ, ব্ল্যাকআউট মদ খেয়ে বাড়িতে এলো, হয়তো আমার দেখা যায় ভুল হয়ে যেতে পারে। আমি সবটাই পড়বো, সবটা পড়ে একটা সিচুয়েশনটা বুঝবো, যেটাকে আমি কিভাবে উপস্থাপন করব, ঠিক আছে? Foolish boy, said his mother sadly, তার মা দুঃখ করে বলল, বোকা ছেলে, মদ খেয়ে এসছে, দেখো এটা মনে রাখবে, বাবা মারা গেছে, হতাশ তার মধ্যে গ্রাস করেছে, সে জীবনের প্রথম মদ খাচ্ছে, এর আগে কোনোদিন মদ খায়নি, গল্পটা কিন্তু পড়ে থাকো। তার বাবা যেখানে বসতো সেই জায়গায় গিয়ে চিৎকার করে মাকে বলছে, রাতের খাবার দাও, আমাকে খেতে দাও। মা দেখলো যে ছেলে আমার মদ খেয়ে এসেছে, কোনোদিন ছেলেকে তো মদ খেয়ে আসতে দেখেনি, মা তো আশ্চর্য হয়ে গেছে। মা বুঝতে পেরেছে যে ছেলে কেন মদ খেয়ে এসেছে, তার যে প্রিয়জন চলে গেছে। মার তো উপায় নেই, সন্তানকে তো তার জিনিসটা বোঝাতে হবে। সেই মা ছেলের কাছে গিয়ে তাকে বোঝে, কাঁধে হাত রেখে বলছে, হ্যাঁ, হাতটা সরিয়ে নিল,
মা তাড়াতাড়ি করো, বোকা ছেলে। আদরের সাথে বলছে, যখন সে হাতটা সরিয়ে নিল তখন আদরের সাথে বলছে বোকা ছেলে। আমরা আমাদের মায়েরাও করে, তুমি যদি কোনো অন্যায় কাজ করো না, তুমি যদি খুব যদি রেগে ভেগে গিয়ে কান্নাকাটি সত্যি, মানে তোমার মা যদি বুঝতে পারে কেউ তুমি তোমার ভেতরে খুব খুব কষ্ট হয়েছে, মা তোমাকে সেইভাবে আদর করেই বলে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাড এভার বিন ড্রাঙ্ক। তারপর আমি বললাম সে প্রথম মদ খেয়ে এসেছে। দ্য ভডকা weakened his body but did not bolt out consciousness। তাহলে ভদকা খেয়েছে, একটা মদ, এক জাতীয় মদ খেয়েছে, সে মদ খেয়ে তার শরীরটাকে উইক করে দিয়েছে। তুমি বোঝো জিনিসটাকে, তুমি বুঝলেই কিন্তু লিখবে না, তুমি বুঝে গেছো হোয়াট ইজ, মানে তুমি টোটাল ব্যাপারটা তুমি বুঝে গেছো, বাট ইউ ওন্ট রাইট। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট হ্যাভ টু গো থ্রু দ্য প্যাসেজ অ্যাট লিস্ট 2 to 3 টাইমস। তোমার মনের মধ্যে দেখবে অটোমেটিক্যালি একটা বোধ সঞ্চার হবে যে হাউ টু রিপ্রেজেন্ট ইট, হাউ টু রাইট ইন ইট বেঙ্গলি। আমরা বাংলাতে এটাকে কিভাবে প্রেজেন্টেশন করবো, আমি ইংলিশের তালে চলবো না। বাট ইট ডিড নট বোল আপ, ব্রোট আউট কনসাসনেস। তুই কি লিখবে? ব্রোট আউট কনসাসনেস। ওই ভদকা তার শরীরটাকে দুর্বল করে দিয়েছে, কিন্তু তার তার কনসাসনেস, তার বিবেক, তার যে বুদ্ধি, সেটাকে নষ্ট করতে পারে। আর ইনসাইড হিজ হেড probed the question, I am drunk। সে মনে মনে ভাবছে আমি কি মাতাল, এই যে ভাবনাটা। হি ওয়াজ এমব্রেসড, দেখো হি ওয়াজ এমব্রেসড বাই হিজ মাদার্স জেন্টলনেস। দেখো একটা কথা মনে রাখবে, তুমি সন্তান অন্যায় করে বাড়িতে ঢুকেছো, তুমি ভেবেছিলে তুমি কোনো অন্যায় করে এসছো, তুমি বাড়িতে এসেছো অন্যায় করে, মা বুঝতে পেরেছে বা বাবা বুঝতে পেরেছে তুই অন্যায় করে এসছিস। তোমার রাগটা কখন হবে বলতো? তোমার মা বা বাবা তোমার উপর যদি অত্যাচার করে তুই অন্যায় করে এসেছিস, আর তোমার মা বাবা যদি তার পরিবর্তে তোমার আদর করে, তোমার তখন তোমার বিবেকটা জাগরিত হয়ে উঠবে, তাই না? আমি কি ভুল করেছি, সত্যি কেটে আমার করা ঠিক হয়েছে। হি ওয়াজ এমব্রেসড হলো, তাই না? এমব্রেস মানে কি? তার লজ্জা পেল, সংকুচিত হলো। হিজ মাদার জেন্টলনেস, তার মায়ের ভদ্রতা দেখে, মায়ের আদর দেখে, হি টাচ বাই দ্য গ্রিপ ইন হার আইস। হি ফেল্ট লাইক ক্রাইং and kept back the tears, pretending to be drunkenness that he really was। তাহলে ও একটা ভনিতা করলো, সে মাতালির ভনিতাটাই করলো, চোখের জল, তার যে he felt like crying, সে চিৎকার করলো, সে কিন্তু প্রিটেন্ড করছে, মানে ভনিতা করছে, ভান করছে সে একটি মাতাল। সে বুঝতে পেরেছিলেন তার কনসাসনেস যায়নি, মাকে বুঝতে দিচ্ছে না, মাতাল তো মাতাল। ঠিক আছে, এসে দেখো কিভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। বাবার মৃত্যুর 2 সপ্তাহ পর এক রবিবার পাবেল ব্লাসম সম্পূর্ণ মাতাল অবস্থায় বাড়ি ফিরল। দেখো বাংলা তার নিজস্ব গতিতে চলল, আমি কিন্তু ইংরেজির গতিতে ওটাকে লিখলাম না। বাবার মৃত্যুর 2 সপ্তাহ পরে এক রবিবার পাবেল ব্লাসম সম্পূর্ণ মাতাল অবস্থায় বাড়ি ফিরল। সে টলতে টলতে ঘরে ঢুকে টেবিলের মাথার দিকে চেয়ারে গিয়ে বসে পড়ল, যেমন তার বাবা করত, এবং মুষ্টি দিয়ে টেবিলে আঘাত করতে করতে মায়ের উদ্দেশ্যে বলল, চিৎকার করে বলল, রাতের খাবার, মানে রাতের খাবার দাও। তার মা ছেলের পাশে এসে বসলেন, তাকে 2 হাতে জড়িয়ে ধরে তার মাথার নিজের দিকে টেনে নিলেন, কিন্তু পাবেল তাকে সরিয়ে দিলেন। এসো মা, তাড়াতাড়ি করো, চিৎকার করে বলল, এসো মা, তাড়াতাড়ি করো, না রাতের খাবারটা দাও। বোকা ছেলে। মা দুঃখ ভরা কিন্তু স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন,
এবং তার হাতটি আলতো করে সরিয়ে দিল। এটাই ছিল তার জীবনের প্রথম মদ্যপান। ভদকা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু তার চেতনা সম্পূর্ণ নষ্ট করতে পারেনি। কনসাসনেস, হ্যাঁ, ডিড নট বোল্ড হিজ কনসাসনেস। বরং তার মনের মধ্যে প্রশ্ন জেগে উঠছিল, আমি কি সত্যি মাতাল? মায়ের কোমল ব্যবহার এবং তার চোখের ছাপ দেখে সে লজ্জিত হয়ে পড়ল। তার চোখে, তার বলতে মায়ের, মা যে আদর করলো, একটা তার লজ্জা পেল। তারপরে বাবা মারা গেছে, মতো মায়ের স্বামী মারা গেছে, তাই মায়ের যে কষ্ট, মায়ের যে শোক, সেটা থেকে লজ্জা পেল। তার কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে নিজেকে প্রকৃত অবস্থার চেয়ে বেশি মাতাল দেখিয়ে চোখের জল আটকে রাখলো, কাঁদলো না। সে কাঁদলো না। ছেলে যদি কাঁদে, মা আরো কষ্ট পাবে। এই যে ভাবনাটা তুমি আনবে ভেতরে, তারপর তুমি যখন প্রেজেন্টেশনটা দেবে, লেখা তোমার চমৎকার হবে। এই দেখো কত নম্বর থাকে বলো তো এটাতে। তুমি যদি এটা লিখতে পারো, এটা থাকে 25 মার্কস। না, কত থাকে এই বাংলাটা? বঙ্গনের মধ্যে 25 মার্কস থাকে না? এই যে এখানে 10 নম্বর দিয়েছে, যখন যেমন দিচ্ছে 10 নম্বর থাকে বোধহয়, 10 মার্কস। ঠিক আছে, 10-এ 10ই পাবে। ঠিক মতো লিখতে পারে 8 9 তো পাবেই। ঠিক আছে, তাহলে বাংলা আমি এখানে একটা বেঙ্গলি গাইড তোমাদের দিয়েছি, কি কি পড়বে। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধিতে পড়বে, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো পড়বে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা ইংরেজি বাংলা ভাষা পরিভাষার একটা বই পাওয়া যায়। এই পরিভাষার বইটা যদি পারো, কিনতে পারো, অথবা ডাউনলোড করতে পারো, নেট থেকে ডাউনলোড করা যায়। আর এই সমাজটা পড়বে। ঠিক আছে, তোমরা বিগত দিনে যেটা পড়বে আর কি, আমি যেটা বাংলা গ্রামের জন্য বলছি, সেটা হচ্ছে সমাজ পড়বে, বাংলা ব্যাকরণের জন্য বলছি। আর যেগুলো বললাম তোমার তো গতানুগতিক যেগুলো আসে, দুই বন্ধু সংলাপ, প্রবন্ধ, সারাংশ, আর হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি তো আসবে। আর বাংলা ব্যাকরণের জন্য তোমরা কিন্তু এই বাংলা বাগধারা করবে। হ্যাঁ, বাংলা বাগধারা করবে। বাংলা বাগধারাটা করবে, পদ পরিবর্তন করবে, সন্ধি করবে। ঠিক আছে, এইগুলো আজকে আমার দেওয়ার ছিল, আজকে বলার ছিল তোমাদেরকে। বাংলার উপরে আমি তোমাদের বই তৈরি করছি, তো একটু সময় লাগে, একটু ধৈর্য ধরো, একটু সময় লাগবে। ঠিক আছে, একটা একটা ইয়ারেরই শুধু হয়েছে। হ্যাঁ, এটা তুমি মোটামুটি ধরে রাখো 10 বছর করতে গেলে দিন 15 লাগবে। ঠিক আছে, 10 বছর যদি কোশ্চেন অ্যান্সার করি। অডিটিংটা করবো, 10-15 বছরেও করবো অডিটিংটাও চলছে। আর এই বইটা তো বেরিয়ে গেছে, এর সম্বন্ধে একটা বলে দিই। এই বইটা আমার গতকালই রেডি হয়ে গেছে, আমি তোমাদের পরশুদিন রেডি হয়ে গেছে। এটার উপরে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, এটা 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 স্ক্রিনটা এখানে দেওয়া আছে, এটা দাগ পড়েছে, এটা কিছু নয়। ঠিক আছে, ছোট করে দিই। এই বইটার মধ্যে তোমার বিগত 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত প্রশ্ন উত্তর এসছে, সমস্ত কিছু করে দেওয়া আছে। 100% অ্যান্সার আছে, নট এ সিঙ্গেল মিস্টেক। একটা জিনিসের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটাও ভুল নেই। 100% ঠিক আছে। ঠিক আছে, সেটা হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, কস্টিং বলো, অ্যাকাউন্টস বলো, যা কিছু আছে, আমরা কয়েকজন মিলে আছি, তারা এই কাজটা করেছি। আমরা স্কুলের একজন শিক্ষক আছেন, আমার কলেজের একজন বন্ধু আছেন, তারা করেছে, এবং আমি রয়েছি। ওটাও দেখেছি, ওরা আমাকে হেল্প করেছে। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট তো একজনের পক্ষে জানা সম্ভব নয়। তাই এইভাবে আমার, আমি নিজে এমকম এমবিএ ফাইন্যান্স, আমার ইতিহাস অনার্স এমে, আমার অনেকগুলো জিনিস রয়েছে, এবং স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে আমাকে অনেক হেল্প করে। 100% এখানে আমার রয়েছে, অ্যান্সার রয়েছে একবারে 100% কারেক্ট আছে। প্রত্যেকটা অ্যান্সার তোমরা মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, এবং এই প্রশ্নটা তোমার একটা কথা বলবো,
এখানে যে কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তৎকালীন যে অ্যান্সার কোশ্চেন ছিল তার ভিত্তিতে অ্যান্সারটা হয়েছে। ধরো তোমাকে বলছে 2006 সালে আমি প্রশ্ন করছি, সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিল, তা এখন যে আছে তার তো ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন ছিল, তখনকার সেই সময়কে নামটা হবে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি হয়েছে 2006 সালে, তখনকার নামটা হতো, এখনকার নামটা লিখতে পারবো না। ঠিক আছে, সেইভাবে বলছে এখনকার লেভেলে যে প্রশ্ন আছে তার জন্য কিন্তু তোমাদের একটা সাজেশন বেস একটা তৈরি করব, সেটা থাকবে আমার সেকেন্ড বইটাতে, এইটাতে নয়, সেটা সাজেশন বেস থাকবে সেকেন্ড বইটাতে। এইটাতে অনলি 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত এখানে সমস্ত কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে who determines the qualification for members of the finance commission, পার্লামেন্ট করে 280 আর্টিকেলে 2083 বলে দেওয়া আছে। হ্যাঁ, যে কে তোমার ফিনান্স কমিশনের কারা মেম্বার হতে পারবে, সেটা কিন্তু 283 বলে দেওয়া আছে, যেটা আমাদের প্রথম যেটা তোমার হয়েছিল, ফিনান্স কমিশন হয়েছিল সেই 1950-51 সালে, সেই সময় থেকে তার কোয়ালিফিকেশন তাদের কি হবে, কারা হতে পারবে, সেই সময় 1+4 যে মেম্বারের কথা বলা আছে সেখানে এখানে বলে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে তুমি পাবে। এই যে আন্ডার হুইচ আর্টিকেল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ডিউটিস বিল ইনোভেটেড, ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় আছে, আর্টিকেল 51 এ আছে। ঠিক আছে, তোমাকে আর্টিকেল বারবার তুমি যদি পড়ো তোমাদের রক্তের মধ্যে ঢুকে যাবে, রক্তের মধ্যে ঢুকে যাবে, সমস্ত কিছু তোমার দেখবে ঢুকে যাবে বারবার যদি পড়ো। 51 আর্টিকেলে কি আছে, 52 তে কি আছে, 53 তে কি আছে, 54 এ কি আছে, 55 এ কি আছে, বারবার যদি পড়ো তোমার নিশ্চয় ঢুকে যাবে। ঠিক আছে, 51 এ তাহলে কি আছে, 51 আছে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, 52 থেকে 61 পর্যন্ত রাষ্ট্রপতি আছে। ঠিক আছে, এইভাবে তোমাকে জিনিসগুলোকে বারবার পড়ে পড়ে জেনে নিতে। শুধু ওই আর্টিকেল বলছি না, রেগুলার যদি পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে যদি বন্দি থাকো, আর যদি কোনো কাজ না করো, খেলাধুলা তো করতে হবে, পড়াশোনার সাথে সাথে তো খেলাধুলাটা করতে হবে, নাহলে কিন্তু ডাল হয়ে যাবে। হ্যাঁ, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তুমি 1 বছর করে দেখো তোমার জীবনে বিশাল পরিবর্তন চলে আসবে, আসতেই হবে। ঠিক আছে, যে ন্যাশনাল প্রেসার অ্যাওয়ার্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রাইম মিনিস্টার করে, সেই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 তে তৈরি হয়েছে আগস্ট মাস থেকে, তখন থেকে এক্স অফিসিও চেয়ারম্যান হন, এক্স অফিসিও প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট হবেন তিনি এটা চেয়ারম্যান। আর মেম্বার কারা হবে, ইউনিয়ন মিনিস্টার, চিফ মিনিস্টার এরা হবে। যেমন এখন জিএসটি কাউন্সিল হয়েছে, জিএসটি কাউন্সিলের প্রেসিডেন্ট চেয়ারম্যান কে হয় না, ফিনান্স মিনিস্টার হয়। আর তার সাথে সাথে প্রত্যেকটা রাজ্যের যে তোমার আছে, মানে ফিনান্স মিনিস্টার আছে, তারা হয় জিএসটি কাউন্সিলের মেম্বার। এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারই শুধু দেওয়া নেই, তার সাথে যে একটা ডেসক্রিপশন এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই বইটার বিশেষত্ব এই, আর তুমি, আমি জানি না আর কোন বই এই বিষয়ে আছে কিনা। ঠিক আছে, দেখতে পারেন প্রত্যেকটা অ্যান্সার যা কোশ্চেন দেওয়া আছে। অ্যাডেপ্টিং, হি ইজ অ্যাডেপ্টিং, অ্যাডেপ্ট ইন মানে স্কিল অ্যাট, হ্যাঁ অ্যাডেপ্ট অ্যাট মানে যে দক্ষ, দ্য আর্ট অফ ক্লাসিক্যাল মিউজিক, সে হচ্ছে আর্ট অফ ক্লাসিক মিউজিকে পারদর্শী, ভেরি স্কিলফুল। এবার এইখানকার যে অ্যাডাপ্ট অ্যাট মানে কি, অ্যাডাপ্ট টু কখন হয়, এটাও তোমার দেওয়া আছে। হ্যাঁ, অসাধারণ একটা বই। এটা তোমার এই বইটার মধ্যে তুমি জেনে রাখো 200 ইন্টু 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত পরীক্ষা হয়নি, 2-1 বছর আছে পরীক্ষা হয়নি। 11 সালে পরীক্ষা হয়নি, 14 সালে পরীক্ষা হয়নি, সম্ভবত 19-এর পরীক্ষাটা 21-এ হয়েছিল। ঠিক আছে, আর 21-এর পরীক্ষাটা 22-এ হয়েছিল। এইভাবে চলে আসছে, তারপর তো 22-এর পর থেকে তার পরীক্ষা হয়নি, 22-এর পরীক্ষাটা হয়েছে, তারপর পরীক্ষা হয়নি। এবারে কিন্তু ভালো ভ্যাকেন্সি বেরোবে, কারণ 3 বছর, বিগত 3 বছর কোনো পরীক্ষা হয়নি। একটা এবারে গতকাল তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, লাস্ট 22-এর পরীক্ষাটা রেজাল্ট, ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে। 23 জন নিয়েছে, এটাতে এবারে ভ্যাকেন্সি কম ছিল,
এবার ধরে রাখতে পারো তুমি মোটামুটি প্রায় 40-50টা মিনিমাম ভ্যাকেন্সি থাকে। আর পড়ার জন্য একটু ধৈর্য দেখাচ্ছি বইটা কেমন আছে। ওকে, ওকে, গুড নাইট।